বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি আসছিলাম, হঠাৎ দেখলাম কয়েকটা ছেলে একটা মেয়েকে জোর করে একটা অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছে। আমি বুঝে গেলাম কি হচ্ছে, কারণ এখন দেশের যা অবস্থা কোনো মেয়ে নিরাপদ না। আমিও সেই গলিতে ঢুকে ওদের সামনে গেলাম, দেখি মেয়েটা কাঁদছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আসলে এই গলিতে তেমন মানুষ নেই, আর সন্ধ্যা হলে এই গলি একেবারে মানবশূন্য হয়ে যায়। ছেলেদের বয়স 20-এর উপরে হবে না, আর ওরা মোট 5 জন। আমি পিছন থেকে ডাক দিলাম, ভাই এই সন্ধ্যার সময় কি করছেন? তখন একটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি আসছিলাম, হঠাৎ দেখলাম কয়েকটা ছেলে একটা মেয়েকে জোর করে একটা অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছে। আমি বুঝে গেলাম কি হচ্ছে, কারণ এখন দেশের যা অবস্থা কোনো মেয়ে নিরাপদ না। আমিও সেই গলিতে ঢুকে ওদের সামনে গেলাম, দেখি মেয়েটা কাঁদছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আসলে এই গলিতে তেমন মানুষ নেই, আর সন্ধ্যা হলে এই গলি একেবারে মানবশূন্য হয়ে যায়। ছেলেদের বয়স 20-এর উপরে হবে না, আর ওরা মোট 5 জন। আমি পিছন থেকে ডাক দিলাম, ভাই এই সন্ধ্যার সময় কি করছেন? তখন একটা ছেলে বলল, তা তোকে বলতে হবে নাকি? কি যে বলেন না ভাইয়া, আমার সামনে একটি মেয়ের সাথে জোর করছেন আর আমি এখান থেকে চলে যাব। আপনাদের ঘরে কি মা বোন নেই? এই পোলা, লেকচার দিবি না, এখান থেকে চলে যা, জানের মায়া থাকলে। তখন মেয়েটি বলল, এই যে দেখছেন মেয়েটি আমাকে ভাইয়া বলে ডাকলো, এখন তো আমি যাব না। তাহলে কি করবি? আমি আর না দাঁড়িয়ে থেকে সেই ছেলের নাক বরাবর ঘুষে দিলাম। সেখানে থাকা আরেকটা ছেলে আমার সামনে আসতেই আমি তার তল পেটে একটা ঘুষি দিই। এরপর আর কি ঠুসঠাস হতেই লাগলো। এমন সময় একজন আমার মাথায় পিছন থেকে আঘাত করলো। আমি চোখ আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। আমার চোখ খোলার আগেই আমার পরিচয়টা জেনে নেন, আমি রকিব হোসেন। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর বাকি কথা গল্পের সাথেই জানতে পারবেন। আমার চোখ যখন খুলল তখন আমি আশেপাশে একজন লোককেও দেখতে পেলাম। আমি উঠে বসে উঠলাম। এখন বুঝলাম আমি একটা গাড়িতে আছি। তুমি বসলে কেন? শুয়ে থাকো, তোমার শরীর এখন উইক। না, আমি ঠিক আছি। আমি এখানে কিভাবে আসলাম? আসলে আমি রাশেদ রায়হান, আমি এই শহরের পুলিশ কমিশনার। আর তুমি যে মেয়েকে বাঁচিয়েছো সে মেয়ে আমার ছোট বোন হয়। তুমি যখন বকেটে ছেলেদের সাথে ফাইটিং করতেছিল তখন রিমি আমাকে ফোন দিয়ে সব জানায়। তোমার মাথায় আঘাত পাওয়ার কারণে তুমি সেন্সলেস হয়ে যাও, আর আমি আমার ফোর্স নিয়ে সেখানে পৌঁছাই আর তাদের অ্যারেস্ট করি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বোনের ইজ্জত বাঁচালে। কি যে বলেন না স্যার, আমি তো আমার দায়িত্ব পালন করেছি শুধু। আর রিমি আমাকে ভাইয়া বলে রেখেছে। বোনকে রক্ষা করাই তো প্রত্যেক ভাইয়ের দায়িত্ব। সত্যি তুমি অনেক ভালো ছেলে। তা তোমার পরিচয় কি? আমি একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার নাম রাকিব। স্যার, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন আমার বাসায় যাচ্ছি। রিমিকে আমি আগে পাঠিয়ে দিয়েছি, আর তোমাকে হাসপাতালে নিয়ে মাথায় ব্যান্ডেজ করে তারপর নিয়ে যাচ্ছি। স্যার, আমাকে তো বাসায় ফিরতে হবে, নাহলে আব্বু আম্মু অনেক টেনশন করবে। তুমি আজকে যেতে পারবে না, কারণ আমরা তোমাদের এলাকা থেকে অনেক দূরে এসে পড়েছি। আর তোমার অবস্থা ভালো না, ডাক্তার বলেছে তোমাকে প্রপার রেস্টে থাকতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। কিন্তু স্যার, আমার আম্মু আব্বু তো অনেক টেনশনে থাকবে, আর যদি শোনে আমি ইনজুরি হয়েছি তাহলে তো আমার আম্মু হার্ট অ্যাটাক করবে। তাহলে তুমি তোমার আব্বু আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দাও যে তুমি তোমার এক ফ্রেন্ডের বাসায় থাকবে। ওকে স্যার। আমি যখন আমার পকেটে হাত দিলাম, এ কি, আমার ফোন কোথায়? ও শিট ম্যান। স্যার, আমার মনে হয় আমার মোবাইল সেই ফাইটিং এর সময় আমার পকেট থেকে পড়ে গেছে। নো প্রবলেম, আমার ফোন দিয়ে জানিয়ে দাও। তারপর আমি স্যারের ফোন দিয়ে আব্বুকে ফোন দিয়ে বলি যে আজকে আমার বন্ধুর জন্মদিন, টাকায় রাতে আমরা পার্টি করব, তাই রাতে বাসায় আসতে পারবো না। আম্মু আব্বু আমাকে বিশ্বাস করে, তাই বেশি কিছু প্রশ্ন করলো না। তবে দেখার বিষয় এটা হচ্ছে যে স্যারের বয়স বেশি হবে না, এই কিংবা 30, আর এই কম বয়সী পুলিশ কমিশনার ভাবার বিষয়। গল্পের সাথে থাকলে সব কিছু জানতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা স্যারের বাসায় পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে অবাক, কারণ এটা বাসা নাকি রাজপ্রাসাদ। 2 তলা একটা বাসা, রাজমহলের মতো দেখতে। আমি উপরের দিকে তাকাতেই আমার চোখ যায় 2 তলার একটা রুমের বারান্দায়। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে ভুল হবে, যেন জান্নাতের হুর পরি। চাঁদের আলোতে আরো সুন্দর দেখাচ্ছে। আমাকে দেখে মেয়েটি দৌড়ে ভিতরে চলে যায়। আমার হুঁশ ফিরল স্যারের ধাক্কায়। এখানে থাকবে নাকি ভিতরে আসবে? জি স্যার, আসছি। আমি আর স্যার ভিতরে গেলাম। ভিতরটা বাহির থেকে আরো সুন্দর।
স্যার আমাকে তার ওয়াইফ জান্নাত ম্যামের সাথে দেখা করিয়ে দেয়। জান্নাত ম্যাম আসলে হাউসওয়াইফ, তার এখনো সন্তান নেয়নি। আমি সোফায় বসে আছি, আর সেই সময় সেই মেয়েটি সিঁড়ি দিয়ে নেমে আসছে। মেয়েটিকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছে, কারণ মেয়েটিকে আরো সুন্দর দেখাচ্ছে। মিম, এ হলো রাকিব, যে রিমিকে বকাটে ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিল। আর রাকিব, এ হলো মিম, তোমার মেজো বোন। আসলে তারা মোট 3 ভাই বোন। রাশেদ স্যার বড়, মিম মেজো, আর রিমি ছোট। ধন্যবাদ আপনাকে আমার বোনকে বাঁচানোর জন্য। এতে ধন্যবাদের কি আছে? আমি না বাঁচালে অন্য কেউ বাঁচাতো। হয়তো বাঁচাতো, কিন্তু রেপ হওয়ার পর। রাকিব, তুমি তো দেশের অবস্থা জানো, সারা দেশে কোনো মেয়ে এখন নিরাপদ না। সারা দেশে মানুষের উপরে হায়নারা ঘুরে বেড়াচ্ছে নারীর লোভে। কাউকে এখন বিশ্বাস করা যায় না। স্যার তাহলে আমাকে এখানে আনলেন কেন? আমিও তো অপরিচিত ব্যক্তি, আমাকে কেন বিশ্বাস করছেন? কারণ আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। আমি জানি সমাজে এখনো কিছু মানুষ আছে যারা এখনো মেয়েদেরকে ভোগের পাত্র মনে করে না, বরং নিজের বোন ভাবে। তখন স্যারের বউ মানে জান্নাত ম্যাম বলল, তুমি ঠিকই বলেছো। রিমি কোথায়? ওকে তো দেখছে না। তখন মিম বলল, ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে রিমি এখনো ওই সময়ের কথা এখনো ভুলতে পারিনি। আজকে রাকিব আমাদের বাসায় থাকবে। রাকিব এখনো অসুস্থ, ওর মাথায় ব্যান্ডেজ করা আছে। রাকিব, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। মেম যাও, গিয়ে রাকিবকে এক্সট্রা যে রুম আছে সেটা দেখিয়ে দাও। আমি মিমের সাথে উপরে গেলাম সিঁড়ি দিয়ে, মানে 2য় তলায়। এটা আপনার রুম, আর কোনো সমস্যা হলে ডাকবেন। এটাই আমার রুম, ঠিক আপনার রুমের পাশে। ওকে। আমি রুমে ঢুকে লুঙ্গি ডান্স দিলাম, কারণ মিমের রুম আমার ঠিক পাশেই। ওকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আসলে শরীরটা অনেক দুর্বল লাগছে, সাথে অনেক ক্ষুধাও লেগেছে। কিন্তু আমাকে যতক্ষণ পর্যন্ত না ডাকবে আমার কিছুই করার নেই। কিছুক্ষণ পর দরজায় কেউ খটখট করলো, ভিতরে আসুন। মিম ভিতরে আসলো। আমি বিছানায় উঠে বসলাম। ভাইয়া আপনাকে নিচে খেতে ডাকছে। আমি মিমের সাথে নিচে খেতে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। আমি খেতে বসলাম, মিম আমার সাথেই বসছে। খাওয়া শেষে, স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি আপনাকে? তুমি তোমার প্রশ্ন করো, আমার কোনো সমস্যা নেই। আসলে স্যার আমি যখন থেকে এই বাসায় এসেছি তখন থেকেই আমার মনে একটা খটকা লেগেছে। তখন স্যারের বউ মানে জান্নাত ম্যাম বলল, কি খটকা রাকিব? আসলে স্যার আপনি একজন কমিশনার, তাও আপনার এত বড় বাড়ি কেন? জমিদার বাড়ির থেকে কম মনে হচ্ছে না। আপনি এই বাড়িকে ঘুষের টাকা দিয়ে বানিয়েছেন? এই প্রশ্ন করার পর সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন এলিয়েন দেখছে। স্যার আমি যদি কোনো ভুল প্রশ্ন করি তাহলে আমাকে ক্ষমা করে দিন। না, তুমি কোনো ভুল করনি। কি ভুল করেনি ভাইয়া? অবশ্যই ভুল করেছে। আপনার সাহসে কিভাবে আমার ভাইয়ার মতো একজন সৎ পুলিশ কমিশনারকে এই কথা বলে? মিম চুপ কর তুই। রাকিব তো শুধু একটা প্রশ্ন করেছে, আর এই প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে। কিন্তু আমি পুলিশ কমিশনার বলে কেউ আমাকে প্রশ্ন করে না। কিন্তু রাকিব, তোমার সাহসের প্রশ্ন করতেই হচ্ছে। রিয়েলি ইউ আর এ ব্রেভ ম্যান। আসলে রাকিব, আমার দাদার বাবা এই এলাকার একজন বড় জমিদার। তার টাকা পয়সার কোনো কমতি ছিল না। সারা জীবন পায়ের উপর পা তুলে খেলেও শেষ হবে না। আমার দাদাও কোনো চাকরি বা ব্যবসা করেনি, কিন্তু জমিদার প্রথা শেষ হওয়ার পর আমার বাবা নিজ দক্ষতায় একজন পুলিশ কমিশনার হন। তিনি একটি মিশনে গিয়ে শহীদ হন, তার ফলে আমি বাবার পোস্ট পেয়ে যাই। আর আমাদের যা সম্পত্তি আছে তাতে আমার চাকরি না করলে হবে, কিন্তু আমি আমার প্রফেশনকে সম্মান করি। আর এটা আমার দাদার বাড়ি, যেটা কিছু মাস আগে আমি আধুনিকতার ছোঁয়া দিয়েছি। ওহ স্যার আসলে কিছু মনে করবেন না। আমার মনে কোনো বিষয় নিয়ে সন্দেহ হলে তা আমি সোজাসুজি বলে দেই। আমি তোমার মতো ছেলেদেরকে পছন্দ করি। ধন্যবাদ স্যার। আসলে আমি ভাবতে পারিনি যে আপনি আমার কথায় কিছু মনে করবেন না। আমি খাওয়ার পর আবার নিজের রুমে ঢুকবো, সেই সময় মিম ডাক দিল। আপনার সাথে আমার একটু কথা ছিল। জি বলেন। আসলে আই এম সরি, সেই সময় আমার এমনভাবে আপনাকে বলা ঠিক হয়নি। আমার ভাইয়ের নামে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না। না আপনার কোনো ভুল নেই। আসলে এটা আপনার ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা। আসলে আপনাদের 3 ভাই বোনের প্রতি একে অপরের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমি যেমনটা ভেবেছিলাম আপনি তার থেকেও অনেক ভালো। আমার ভাইয়া মানুষ চিনতে কখনো ভুল করে না। আপনার সম্পর্কে তো আমার কিছুই জানা হলো না। আপনার সম্পর্কে কিছু বলেন আমাকে। আমার নাম তো জানেন, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি এই কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর আপনার ব্যাপারেও কিছু বলেন আমাকে। আমি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার ছোট বোন ক্লাস 10-এ পড়ে। আর কিছু বলার নেই আমার।
আপনার শরীর তো দুর্বল এখন, রেস্ট নিন, কালকে সকালে কথা হবে আমাদের। গুড নাইট। গুড নাইট। সকালবেলায় আমি এখনো ঘুমে, কেউ একজন আমাকে ডাকছে। আম্মু, আমাকে আরেকটু ঘুমাতে দাও তো। আমি আপনার আম্মু না, আমি মিম। আমি এক লাফ দিয়ে উঠে বসলাম। আমি গতকালকের কথা মনে করলাম আর ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। কি হলো, কিছু বলতেছেন না? না, আসলে আমি গতকালকের ঘটনা মনে করতেছি যে কি থেকে কি হয়ে গেল। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। মানে? কিছু না, আগে বলুন আপনার শরীর কেমন আছে? ভালো আছে, শুধু একটু মাথা ব্যথা করছে। ফ্রেশ হয়ে নিচে আসুন, সবাই ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। আমি শুধু ভাবছি মিম কি বলে গেল যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি নিচে গিয়ে ডাইনিং টেবিলে মিমের পাশে গিয়ে বসলাম। দেখলাম রিমিও বসে আছে। তখন রিমি বলল, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো। তুমি ভাইয়া বললে আবার ধন্যবাদই দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। রাকিব, তোমার বাসায় কে কে আছে? আমি, আম্মু আর আব্বু। তা তুমি কিসে পড়াশোনা করো? আমি কিছু বলার আগে মিম বলল, ইন্টার সেকেন্ড ইয়ারে। তুমি কিভাবে জানলে? আসলে স্যার আমি কালকেই বলেছিলাম। ও ঠিক আছে, তাহলে স্যার এখন আমাকে আমার বাসায় যাওয়ার অনুমতি দেন। কিন্তু তুমি এখন অসুস্থ। না স্যার, আমি বাসায় গিয়ে রেস্ট নিব। আর তাছাড়া আম্মু আব্বু টেনশন করবে। ঠিক আছে, আমি বিকেলবেলা তোমাকে গাড়ি করে পৌঁছে দেব। না স্যার, আমি যেতে পারবো। কোনো কিন্তু না। আমি আর স্যারের মুখের উপরে কোনো কথাই বললাম না। আমি খাবার খেয়ে বাড়ির ছাদে গেলাম। ছাদ থেকে প্রকৃতির দৃশ্য সৌন্দর্য ভালোই দেখা যায়। আর তাছাড়া ছাদে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে। এমন সময় পিছন থেকে ডাকে এলো। এখানে কি করেন? কিছু না, ছাদে এসে প্রকৃতিটা অনুভব করতেছি। এই জায়গায় এক আলাদা অনুভূতি। আপনি ঠিকই বলেছেন। পিছন থেকে রিমি বলল, আমাকে কি ভুলে গেছো তোমরা? আসলে খেয়াল করিনি যে তুমি এসছো। তা খেয়াল করবেন কেন? প্রেম করার সময় আশেপাশে কি হচ্ছে তা কি বোঝা যায়? ঠিক বুঝলাম না তোমার কথা। এই তুই কি বলতেছিস, যা এখান থেকে। আরে আমি মজা করতেছিলাম। ও সেট, ভাইয়া আপনার নামই তো জানা হলো না। আমার নাম রাকিব হোসেন এবং তোমার আপুর 1 বছরের সিনিয়র, কিন্তু অন্য কলেজে। ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার কি গার্লফ্রেন্ড আছে? তুই জিজ্ঞেস করতেছো কেন? তোর তো বয়ফ্রেন্ড আছে। আমি ওদের কথা শুনে ভ্যাবাচাকা খেলাম, যেখানে আমি এখনো কারোর সাথে প্রেম করিনি আর এই মেয়ের কিনা বয়ফ্রেন্ড আছে। তুমি চলতেছো কেন আপু? আমি কেন চলবো? আরে আপনি চুপ থাকেন, আমার কোনো জিএফ নেই, ঠিক আছে? বুঝলাম। ভাইয়া জানো মিমাপুরও কোনো বপ নেই। তাই নাকি? হুম। আমি তো মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছি। হিম নিচে চলে গেল আর কিছু না বলে, আচ্ছা ভাইয়া, আমি আর আপু আমরা দুজনই তোমার ছোট, কিন্তু তুমি আমাকে তুমি করে বলো, কিন্তু আপুকে আপনি করে বলো কেন? স্মার্ট গার্ল তুমি। তোমাকে আমি আমার ছোট বোনের নজরে দেখি, আর তোমার আপুকে কি হলো ভাইয়া বলো? না, কিছু না। ভাইয়া আমি তোমার ছোট হলো কিন্তু সব বুঝি, আমার থেকে কিছু লুকিও না। আচ্ছা বলতেছি, কিন্তু তুমি কাউকে বলবে না, ঠিক আছে? আগে তুমি বলো। আমি তোমার আপুকে প্রথম দেখার সাথে সাথেই তার প্রেমে পড়ে যাই। বলতে গেলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। ওয়াও ভাইয়া, জানো আপু কিন্তু এই পর্যন্ত কারোর সাথে রিলেশন করেনি, কারণ আপু কখনো কোনো ছেলেকে বিশ্বাস করতো না আর কারোর সাথে বেশি কথাও বলে না, কিন্তু তোমার সাথে দেখি সব সময় কথা বলে। আমি চলে গেলে তো আর কথা হবে না। তুমি গেলেই বা কি, তুমি তো আর দেশ থেকে যাচ্ছ না, এই জেলাতেই থাকবে। তাও ঠিক, কিন্তু তোমার আপুকে আমার ফিলিংস কিভাবে বলবো? তার জন্য তোমার নাম্বার দাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। নাম্বার নোট করো, 01869620141। কিন্তু এখন ফোন দিলে বন্ধ পাবে, কারণ কালকে ফাইট করার সময় আমার মোবাইলটা হারিয়ে যায়। আমাকে বাসায় গিয়ে আগে একটা মোবাইল কিনতে হবে, তারপর সিম উঠাতে হবে। বিকেলবেলায় আমি সবাইকে বিদায় জানিয়ে রাশেদ স্যারের কথাতে তার গাড়িতে উঠে পড়লাম, কিন্তু মিমকে কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো আমার জন্য তার মনে কোনো ফিলিংসও নেই। আমিও না কি ভাবছি। মিমের সাথে আমার দেখা হয়েছে 24 ঘন্টাও হয়নি। সে আমাকে কিভাবে ভালোবাসবে? গাড়ি চলছে আমার বাসার দিকে, তাহলে কি তার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই? গাড়ি চলছে আমার বাসার দিকে, অন্যদিকে মিম বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আমার কেন মনে হচ্ছে আমি কিছু মিস করছি। যাওয়ার সময় আমি রাকিবের সাথে দেখা করলাম না। আচ্ছা, আমি তো রাকিবের ছোট, তাহলে কেন তাকে রিমির মতো ভাইয়া ডাকি না? আমি কি তার প্রতি দুর্বল হয়ে গেছি?
আরে ধুর, আমি কিনা কি ভাবছি, আমাদের দেখা হয়েছে মাত্র কিছু ঘন্টা আগে, তাও সে এখন নেই, তার জন্য কেন আমার খারাপ লাগছে। এমন সময় রিমি এসে বলল। কি ভাবছো মিস সাইলেন্ট লাভার? মিম পিছনে তাকিয়ে দেখে রিমি দাঁড়িয়ে আছে। মিম বিছানায় উঠে বসলো। তুই কি বললি আবার বল। আমি কিসের সাইলেন্ট লাভার? শোনো আপু, আমি তোমার ছোট হলেও আমি 1 বছর ধরে রিলেশনে আছি, তাই আমি জানি তুমি এখন একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছ। তুই কি বলতেছস? আমি কিছুই বুঝতেছি না। আর তুই যদি আবার আবল তাবল কথা বলিস, তাহলে আমি ভাইয়াকে তোর রিলেশনের কথা বলে দিব। এই বয়সে রিলেশন করা ভাইয়া তোকে দেখিয়ে দেবে। না না, ভাইয়াকে বলবো না। আমি শুধু এটা জানতে এসেছি তুমি কি রাকিব ভাইয়াকে মিস করছো? আমি কেন মিস করব? আর তুই ঠিক কি বলতে চাস তা ভালো করে বল, না হলে এখান থেকে যা। আসলে আমার এক বান্ধবী রাকিব ভাইয়াকে অনেক দিন ধরে পছন্দ করে, তাই ভাবলাম রাকিব ভাইয়ার সাথে দেখা করিয়ে দিই। তুই কি এবার প্রেমের দালাল হলি নাকি? তুই রাকিবকে কিছুই বলবি না এসব বিষয়ে। কেন বলবো না? রাকিব ভাইয়া এখনো পর্যন্ত রিলেশন করেনি। আর তাছাড়া রাকিব ভাইয়া দেখতেও অনেক হ্যান্ডসাম। তাহলে তোমার প্রবলেম কোথায়? আমার কেন প্রবলেম হবে? আমি শুধু বলতে যাচ্ছি রাকিব কোনো রিলেশন করবে না। কেন করবে না? আর তাছাড়া রাকিব ভাই এখন চলে গেছে। আর রাকিব ভাইয়ার ফোন নাম্বার আছে আমার কাছে। আমি রাতে ফোন দিয়ে আমার বান্ধবীর কথা বলবো রাকিব ভাইয়াকে। কি তোর কাছে রাকিবের নাম্বার আছে? আছে, কিন্তু তুমি এভাবে হাইপার কেন হচ্ছ? আমি কেন হাইপার হব? আমি শুধু বলছি রাকিব কি তোকে সত্যিই তার নাম্বার দিয়েছে? দিয়েছে, কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? আর রাকিব ভাইয়ার প্রতি তোমার কোনো ইন্টারেস্টও নেই। আর রাকিব ভাইয়া তোমার থেকে 1 বছরের সিনিয়র, তাই তুমি তাকে ভাইয়া বলে ডাকতে পারো না। আমি রাকিবকে ভাইয়া বলতে পারবো না। কেন? কেন মানে? তুই এখন আমাকে নাম্বার দে। তুমি রাকিব ভাইয়ের নাম্বার দিয়ে কি করবে? একটু কাজ ছিল, তুই এখন দে, বেশি কথা বলবি না। আচ্ছা নাও, কিন্তু এখন ফোন দিয়ে কোনো লাভ হবে না, কারণ ভাইয়ার মোবাইল ভেঙে গেছে। আচ্ছা। অন্যদিকে আমি আর রাশেদ স্যার আমার বাসার সামনে গাড়ি থেকে নামলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ রাশেদ স্যারের গায়ে পুলিশের পোশাক, আর আমরা রাশেদ স্যারের অফিসিয়াল গাড়িতে এসেছি। আমি কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলো, সাথে আব্বু এসছে। তোর কি হয়েছে বলতো? কাল থেকে তোর ফোন বন্ধ, আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? তোর সাথে পুলিশ কেন? স্যার, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে শাস্তি দিন, তবুও আমার ছেলেকে কিছু কইরেন না। আরে তেমন কিছু হয় নাই, আপনার ছেলে তো একজন সাহসী ছেলে। তারপর রাশেদ স্যার আম্মু আব্বুকে সব কিছু খুলে বলল। আজকে তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। রাকিব, তুমি গিয়ে রেস্ট নাও, আর আমাদের ভবিষ্যতে দেখা হবে। আপনার কথা ঠিক বুঝলাম না স্যার। তুমি সব বুঝবে। এখন আমার নাম্বারটা নোট করো, আর তোমার নাম্বারটা দাও। ঠিক আছে স্যার, আমার নাম্বার হলো 01869620141। কিন্তু তুমি আমার নাম্বার নোট করলে না। আসলে স্যার, আমার ছেলে খুব মেধাবী একজন ছাত্র। রাকিব একবার যা দেখে বা শোনে তার ঠিক মতো মনে রাখে। ইন্টারেস্টিং ছেলে। আচ্ছা, এখন আমি যাই, পরে কথা হবে। তারপর স্যার চলে গেল। আমি আম্মু আব্বুর সাথে ভিতরে গেলাম। যা তোর রুমে গিয়ে রেস্ট কর। আসলে আম্মু কালকে রিমিকে বাঁচাতে গিয়ে আমার ফোন হারিয়ে যায়। তুই ফিরে এসে রেস্ট কর, আমি এখন আসি। তুমি এখন বাইরে কোথায় যাবে? একটু কাজ আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রেস্ট নেই, আর মিমের কথা ভাবতে থাকি। সন্ধ্যা 7টায় আব্বু আমার রুমে ঢুকলো, সাথে তার হাতে একটা শপিং ব্যাগ। আব্বু কিছু বলবা? এই নে তোর নতুন স্মার্টফোন। এটা তোর। আর তোর আগের সিম ডিসকানেক্ট করে নতুন সিম উঠিয়ে নিয়ে এসেছি। আমি ফোন চার্জে লাগিয়ে দিই, কারণ নতুন মোবাইল একটু তো চার্জ দিতেই হবে। আমি ডিনার করে এসে মোবাইল ঘাঁটতে লাগলাম। এমন সময় আননোন নাম্বার থেকে ফোন আসলো। আমি কল রিসিভ করলাম। ওই পাশ থেকে একটি মেয়ে কণ্ঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে বলতেছেন? আমি মিম বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? রিমির থেকে নিয়েছি। ওহ ভালো, তা কেমন আছেন? এই প্রশ্ন তো আমার করা উচিত, কারণ আপনিও অসুস্থ। ভালো আছি এখন, কিন্তু এই যা কি হয়ে গেল, কল কেটে গেল কেন? আমি আবারও ফোন দিলাম, কিন্তু মিমের ফোন বন্ধ। ওর কোনো বিপদ হয়নি তো আবার? আমি মিমকে কল ব্যাক করলাম, কিন্তু মিমের ফোন সুইচ অফ বলছে। মিম, আর আবার কোনো বিপদ হলো না তো? অন্যদিকে মিম। যা, ফোনের চার্জ এখনই শেষ হতে হলো। এটা ফোন নাকি অন্য কিছু? কালকে সকালে আবার কল দিতে হবে। এইদিকে
আমি কি একবার কমিশনার স্যারের মোবাইলে ফোন দিব যদি মিমের সত্যি কোনো বিপদ হয়ে থাকে? এইসব ভাবছি, হঠাৎ মোবাইল আবার এক অচেনা নাম্বার থেকে ফোন আসলো। এই নাম্বারটা আমার চেনা চেনা লাগতেছে, কিন্তু কোথায় দেখেছি তা মনে পড়ছে না। হ্যাঁ, এটা তো কমিশনার স্যারের নাম্বার। স্যার এই সময় কল করেছে, তার মানে কি মিম সত্যি কোনো বিপদে পড়লো নাকি? আমি কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তুমি তো আমার থেকে ফার্স্ট দেখছি, আমার নাম্বার চিনে গেলে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো মিস্টার ব্রিলিয়ান্ট। স্যার কি যে বলেন না আপনি। স্যার বাড়ির সবাই ঠিক আছে তো? বাড়ির সবাই ঠিক আছে, হঠাৎ তুমি এই প্রশ্ন কেন করলে? না আসলে স্যার আপনি এত রাতে ফোন করলেন তাই প্রশ্নটা করলাম। এত রাতে ফোন দিয়ে কি বিরক্ত করলাম নাকি? কি যে বলেন না স্যার, কিসের বিরক্ত? আমি তো এমনিতেই অনেক রাত জেগে থাকি। তা স্যার কিসের জন্য ফোন দিলেন তা কি জানতে পারি? কাল সকালে কি আমার সাথে দেখা করতে পারবে? কাল সকালে? স্যার কিছু কি হয়েছে? তুমি আসলেই বলবো, কাল সকাল 11টার মধ্যে। স্যার আপনি ডিউটিতে যাবেন না? আমি আপনার অফিসে দেখা করব। আমার ডিউটি নিয়ে ভাবতে হবে না, আমি আমার ডিউটি 24 ঘন্টা করি। কাল সকালে আসলে বুঝতে পারবা। ঠিক আছে স্যার, আমি কাল সকালে আসব। কল কেটে ঘুমিয়ে পড়লাম। আমার আনন্দ আর দেখে কি আমি কালকে আবার মিমের সাথে দেখা করতে পারবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দ্রুত নাস্তা করতে ডাইনিং টেবিলে গেলাম। তখন আম্মু বলল, আজ এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? নায়কের মতো সেজে? আমি আবার নায়কের মতো সাজলাম কখন? আমি এখন নাস্তা করে কমিশনার স্যারের বাসায় যাব। আবার কি কোনো ঝামেলা হলো নাকি? না, কোনো ঝামেলা হয়নি, স্যার একটু দেখা করতে বলেছে। যাই কর, কিন্তু কোনো ঝামেলায় জড়াস না। কোনো ঝামেলা হবে না, এখন খেতে দাও তো। তারপর আমি নাস্তা করে আমার আর 15 বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এই বাইক আমার এসএসসি পাশ করার পর আব্বু দিয়েছে। স্যারের বাসায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। যদি বাসে যেতাম তাহলে 3 ঘন্টা লাগতো, জ্যামে আটকে থাকতাম, তাই বাইক নিয়ে বের হলাম। 1 ঘন্টা পর স্যারের বাসায় বাইক নিয়ে এন্ট্রি করলাম। যেহেতু দারোয়ান আমাকে আগেই দেখেছিল তাই আমাকে আর আটকায়নি। আমি কলিং বেল বাজালাম। জান্নাত ম্যাম দরজা খুলল। আরে রাকিব যে, তোমার স্যার তোমার জন্য রুমে বসে আছে। ওকে। আমি স্যারের রুমে নক করলাম। কামিন। আমি ভিতরে প্রবেশ করে দেখি মিম আর স্যার বসে আড্ডা দিচ্ছে। রাকি বেশি এসো, বসো, তোমার সাথে কিছু কথা ছিল আমার। জি স্যার বলেন। মিম যাও, রাকিবের জন্য তোমার স্পেশাল কফি বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে ভাইয়া। মিম বাইরে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই হাসার মানে আমি বুঝলাম না। স্যার আপনি এমন কিছু বলবেন যা মিমের সামনে বলতে চান না, তাই মিমকে আপনি কফির বাহানায় বাইরে পাঠিয়ে দিয়েছেন। অ্যাম আই রাইট স্যার? অ্যাবসলিউটলি রাইট। আমি তোমাকে যতটুকু স্মার্ট ভেবেছি তার থেকেও তুমি বেশি স্মার্ট। এখন শোনো, আমি যে জন্য তোমাকে ডেকেছি তা হলো, এই এলাকার কলেজগুলোতে র্যাগিং এর শিকার হচ্ছে অনেকেই। বিশেষ করে মিম যে কলেজে পড়ে সেই কলেজে। মিমও হয়েছিল র্যাগিং এর শিকার, কিন্তু আমি পুলিশ কমিশনার হওয়ায় তেমন কিছু করতে পারিনি। আর আমরা কাউকে হাতে নাতে ধরতে পারছি না। মিম যে কলেজে পড়ে সেই কলেজে র্যাগিং এর নামে ড্রাগস, ইফটিজিং, রেপ পর্যন্ত হয়ে আসছে। স্যার এটা তো অনেক বড় গ্যাং মনে হয়। তাই তো আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। আমি এই বিষয়ে কি সাহায্য করতে পারি? তুমি মিমের কলেজে ট্রান্সফার হয়ে যাও। ওই কলেজের প্রিন্সিপাল আমাকে পার্সোনালভাবে রিকোয়েস্ট করেছে এই র্যাগিং এর গ্যাংকে আটকানোর জন্য। আর আমি বা আমার কোনো অফিসার ডাইরেক্ট কলেজে গিয়ে ইনভেস্টিগেশন করতে পারবে না। কলেজের কোনো ছাত্রকে আমি চিনি না, তাই ওদের সাহায্য নিতে পারবো না। তুমি যদি ওই কলেজে ট্রান্সফার না, তাহলে তুমি সেই গ্যাং এর সব ইনফরমেশন আমাকে দিবে, আর এমন প্রমাণ দিবে যাতে আমি ততক্ষণাৎ ওই গ্যাংকে ধরতে পারি। কিন্তু স্যার আমার তো 2 মাস পর এক্সাম আর আমার রেজিস্ট্রেশনও হয়ে গেছে। তা নিয়ে তোমার টেনশন করার কিছুই নেই। আমি তোমার ট্রান্সফার ব্যবস্থা করে দেব। তুমি কি রাজি আমার প্রস্তাবে? আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে, তা আপনাকে মানতে হবে। কি শর্ত রাকিব? স্যার আমার ট্রান্সফারের কোনো প্রয়োজন নেই। আমাকে 15 দিনের জন্য মিম যে কলেজে পড়ে সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দিন। আর আমার পরিচয় প্রিন্সিপাল বাদ দিয়ে যাতে কেউ না জানে। আর একটা সমস্যা আছে। কি সমস্যা? স্যার আমি আমার বাসা থেকে প্রত্যেকদিন ওই কলেজে যেতে যেতে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ আমার বাসা থেকে কলেজ অনেক দূরে। ডোন্ট ওয়ারি রাকিব, তুমি এই কয়েকদিন আমার বাসায় থাকবে। ধন্যবাদ স্যার। আমি কবে থেকে কলেজ যাব? ধন্যবাদ তো আমি তোমাকে দেবো। আর কালকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমার বাসায় এসে পড়বে। আমি কালকে তোমাকে প্রিন্সিপালের সাথে দেখা করিয়ে দেবো। আর তুমি কি শিওর মাত্র 15 দিনে তুমি এই কেস সলভ করতে পারবে? স্যার চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। আর মিমকে তুমি একটু দেখে রেখো, আর মিম যেন তোমার আসল উদ্দেশ্য না জানতে পারে। নো প্রবলেম স্যার, আই উইল ম্যানেজ ইউ।
এমন সময় মিম কফি নিয়ে রুমে ঢুকলো। ভাইয়া কফি নাও, আর আপনিও কফি নিন। জি ধন্যবাদ। বাহ, কফির টেস্ট তো অনেক ভালো। থ্যাঙ্কস। আমার বোন অনেক ধরনের রান্না করে, বিশেষ করে ওর স্পেশাল কফি। ইটস রিয়েলি অ্যামেজিং। মিম শোন, আগামীকাল থেকে রাকিব আমাদের বাসা থাকবে আর তোমার কলেজে অ্যাডমিশন নেবে। কেন ভাইয়া? আমি বলছি তাই। ওকে ভাইয়া। স্যার তাহলে এখন আমি আসি। লাঞ্চ করে যাও। না স্যার, আমাকে বাসায় যেতে হবে এখন। ঠিক আছে, এখন যাও, আর কালকে সকাল সকাল এসে পড়বে। ঠিক আছে স্যার। মিম যাও, রাকিবকে এগিয়ে দিয়ে আসো। ওকে ভাইয়া। মিম মনে হয় এই সুযোগটাই খুঁজতেছিল। আমি আর মিম ওদের বাসার বাইরে আসলাম। কালকে ওইভাবে কল কেটে দিলেন কেন? আসলে মোবাইলে চার্জ ছিল না, তাই মোবাইল অফ হয়ে গিয়েছিল। ওহ, আমি তো ভেবেছিলাম কোনো বিপদ হলো নাকি, ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পেয়েছিলেন? আর আমার বিপদ হলে আপনার কি? না মানে এমনি। এখন আমি আসি, কালকে দেখা হবে, বাই। ওকে বাই। আমি মিমের বাসা থেকে বাইক নিয়ে আমার বাসার জন্য রওনা দিলাম। বাসায় পৌঁছে আমি আম্মু আব্বুকে কোনো মতে ম্যানেজ করলাম। প্রথমে আম্মু রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। আমি পরের দিন সকালবেলা স্যারের বাসায় পৌঁছে যাই। আমি যেতে যেতে মিম কলেজ চলে যায়। স্যার আমাকে নিয়ে মিমের কলেজ যায় আর প্রিন্সিপালের সাথে দেখা করিয়ে দেয়। স্যার, এই সেই ছেলে যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম। তা এ কি পারবে র্যাগিং এর গ্যাংকে হাতে নিতে ধরতে? চিন্তা করবেন না, রাকিবের উপর আমার পুরো বিশ্বাস আছে। স্যার আমাকে মাত্র 15 দিনের সময় দিন আর আমার অ্যাডমিশনের ব্যবস্থা করুন। তোমার অ্যাডমিশন হয়ে গেছে, আসো তোমাকে তোমার ক্লাসে নিয়ে যাই। ওকে স্যার। তারপর আমি প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসরুমে যাই। হ্যালো অল স্টুডেন্টস, এ হলো রাকিব, তোমাদের নতুন ক্লাসমেট। আশা করি তোমরা তার সাথে ভালো ব্যবহার করবে। রাকিব যাও, সিটে গিয়ে বসো। তারপর আমি শেষের দিকে একটি বেঞ্চে গিয়ে বসলাম। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর ক্লাসরুমে যে স্যার ছিল তিনি তার পড়ানো শুরু করে। হাই, আমি মিলন। আমার পাশের বেঞ্চে বসা ছিল। আমি রাকিব। তার সামনে ফাইনাল এক্সাম, আর তুই এই সময় কলেজে আসলে? আগে কোন কলেজে ছিলি? আমি আগে ঢাকায় ছিলাম, এখন ব্যক্তিগত কারণে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ড? এক শর্তে ফ্রেন্ড হতে পারি। কি শর্ত? বন্ধুত্বে তুমি চলে না, তুই চলে। এই নে দোষ। ক্লাস শেষে টিফিন পিরিয়ডে মিলন আমাকে তার বন্ধুদের সাথে দেখা করিয়ে দেয়। সবাই অনেক তাড়াতাড়ি আমাকে তাদের বন্ধু বানিয়ে নিয়েছে। আমার কলেজ শেষে আড্ডা দিচ্ছি। মিম এখনো ক্লাস থেকে বের হয়নি। আচ্ছা সৌরভ, এই কলেজে কি র্যাগিং চলে? সবাই আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মনে হয় আমার প্রথম দিনে এই টপিক নিয়ে কথা বলা ভুল হয়েছে। এই, তুই এই প্রশ্ন কেন করলি? তুইও কি রেগিং করবি নাকি? আরে আমি শুনেছিলাম এই কলেজে র্যাগিং অনেক বেশি হয়, আর আমি তো ফাইনাল ইয়ারে, আমি র্যাগিং করতে পারি, কিন্তু আমি র্যাগিং এর বিরুদ্ধে। দেখ দোস্ত, আজকে তোর প্রথম দিন, আজকে তুই শহীদ হতে চাস নাকি? তুই এই কথা কেন বললি? ওই দেখ, আমাদের মাঠের কোনায় বকেটের মতো একদল গ্যাং বসে আছে। হ্যাঁ, ওরা তো আমাদেরই ক্লাসমেট। ওরা খুব ডেঞ্জারাস, বড় লোকদের পোলা, কাউকে ছাড়ে না। আগে আমাদেরও রেগিং করতে কিছু, এখন আর শুধু জুনিয়র আর সুন্দর মেয়েদের রেগিং করে। কেউ কোনো অ্যাকশন নেয় না ওদের বিরুদ্ধে। কে নেবে অ্যাকশন? কেউ এদের বিরুদ্ধে মুখ খুলে না, আর প্রমাণই বা কোথায় যে অ্যাকশন নেবে? ওহ, দেখ দোস্ত, ওদের ব্যাপারে মাথা গলাস না, তাহলে তোর মাথায় আর থাকবে না। বুঝলাম খুব ডেঞ্জারাস। আমাকে তো চেনে না, আমি ওদের থেকেও ডেঞ্জারাস। এখন আমাকে সব প্রমাণ জোগাড় করতে হবে। এমন সময় মিম পিছন থেকে ডাক দিল। আরে আপনি? হ্যাঁ আমি। মিম কি তোকে চিনে নাকি? হ্যাঁ চিনে। মিম কলেজ তো শেষ, তুমি বাসায় যাওনি কেন? ভাইয়া বলেছে আমাদের একসাথে বাসায় যেতে। ঠিক আছে, তুমি গাড়ির কাছে যাও, আমি আসছি। মিম চলে গেল। কি রে দোষ, মিমকে কি পটিয়ে নিলি নাকি? আরে তেমন কিছু না। তেমন কিছু না হলে মিমের ভাইয়া তোদের একসাথে যেতে বললো কেন? মিমের ভাই তো পুলিশ কমিশনারের এমআই, রাইট? আসলে মিমদের বাসায় আমি উঠেছি। মানে বুঝলাম না। এখন বলার সময় নেই, সময় মতো তোদের সব বলবো। এখন যাই। আমি মিমের সাথে গাড়িতে উঠলাম। আসলে রাশেদ স্যার মিমের জন্য আলাদা গাড়ি প্লাস ড্রাইভার রেখেছে। আমি আর মিম কথা বলতে বলতে বাসায় এসে পড়লাম। রাশেদ স্যার বলল, আজকে কিছু বুঝলে রাকিব? জি স্যার, অনেক কিছুই বুঝেছি। সাবাস, এই তো চাই। তা প্রমাণ লাগবে, না হলে কিছুই করতে পারবো না।
প্রমাণের জন্য সময় তো লাগবেই স্যার। তারা বড় মাপের লোক, কিন্তু আমাকে তো চেনে না আমি কত বড় মাপের খেলোয়াড়, তা ওরা জানে না। তা ফিউচার নিয়ে কি ভেবেছো? তেমন কিছু ভাবিনি। কলেজের পর ভার্সিটিতে যাব, তারপর পড়ালেখা শেষ হওয়ার পর চাকরি করব। তুমি চাইলে ভার্সিটিতে পড়ার সময় তুমি পুলিশের জন্য কাজ করতে পারবে, তারপর তুমি চাইলে পড়ালেখা শেষে পুলিশের চাকরি পেতে পারো। ঠিক আছে স্যার, ভেবে দেখব। ঠিক আছে, উপরে যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। বিকেল বেলায় আমি আর রিমি ছাদে বসে গল্প করছি। আচ্ছা ভাইয়া, তুমি কি আপুকে তোমার মনের কথা বলেছো? না, বলিনি, বলতে ভয় লাগে। ভাইয়া, তোমার থেকে আমার লাভ এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাই আমি জানি আপুও কিন্তু তোমার প্রতি দুর্বল। সত্যি? এমন সময় মিম ছাদে আসলো। আপনি এখানে আর আমি পুরো বাড়ি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি ভাইয়াকে কেন খুঁজছো? তা তোকে বলতে হবে নাকি? আর তাছাড়া তুই এই জায়গায় কি করিস? যা নিচে যা। আসলে আমি তোমাকে বলেছিলাম না যে আমার বান্ধবী ভাইয়াকে পছন্দ করে, সেটা নিয়েই কথা বলছিলাম, তাই না ভাইয়া? আমি রিমির কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। রিমি আমাকে চোখের ইশারায় হ্যাঁ বলতে বলেছে। হ্যাঁ, সেই বিষয়ে কথা বলছিলাম। এটা বলার পর দেখি মিমের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তা কি ভাবলে? কি ভাববো, আর যা ভাবার তাই ভাবছি। ভাইয়া, তুমি আমার বান্ধবীর নাম্বারটা নাও, পরে কথা বলে নিও। মিম এই কথা শুনে রেগে ফুসফুস করছে। এই বাসায় কোনো প্রেম টেম হবে না? কেন? না মানে রিমি নিচে যা। রিমি নিচে যাওয়ার পর, আপনি কি সত্যি রিলেশনে জড়াতে চান? এতদিন সিঙ্গেল থাকলাম, তাই ভাবছিলাম কিছু একটা করি। ও আচ্ছা বাদ দেন, এখন নিচে যাই। পরের দিন কলেজে গেলাম আমি আর মিম একসাথে, কিন্তু মিম কোনো কথা বলেনি আমার সাথে। কলেজে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলাম, সাথে সেই র্যাগিংয়ের গ্যাংয়ের সবার দিকে নজরও রেখেছি। এইভাবে 13টা দিন চলে গেল। এই কয়েকদিনে আমি সব প্রমাণ সংগ্রহ করেছি তারা শুধু র্যাগিং নয়, বরং ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। এই কয়েকদিনে মিম আমার সাথে তেমন কোনো কথা বলেনি, আর আমিও মিমের প্রতি দুর্বল হয়ে গেছি। আজ কলেজ যাচ্ছি, মিম আর আমি একই সাথে, কিন্তু মিম আমার সাথে কোনো কথা বলছে না। এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে। আপনার কি কিছু হয়েছে? আমি আর 2 দিন পর এখান থেকে চলে যাব। আমার কথা শুনে মিম লাফ দিয়ে উঠল। আপনি চলে যাবেন মানে? কোথায় যাবেন? জানি না, কিন্তু চলে যাব। কেন যাবেন? এখানে থেকে লাভ কি? আপনি তো আমার সাথে কথাই বলেন না, তাই ভাবছি চলে যাব। আমি তো কথা বলি। এই 10-12 দিন 10-12 কথা বলেননি, আমাকে ইগনোর কেন করছেন? আমি তো ইগনোর করছি না আপনাকে, আপনি তো অন্য মেয়েদের সাথে কথা বলেন। আমি আবার কখন কথা বললাম? ঢং করে লাভ নেই, রিমি আমাকে সব বলেছে। আমার হবু শালি তো রিলেশন করাতে গিয়ে আরও ঝগড়া লাগিয়ে দিল। কি হলো, কিছু বলেন? না, কি বলবো, কলেজে এসে গেছি। আমরা কলেজে এসে গেলাম, আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম মাঠের এক কোণে, আর মিম ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল মাঠের মাঝখানে। আমি ভাবছি যে আর মাত্র 2 দিন সময় আছে, কি করব, মিমকে প্রপোজ করব নাকি র্যাগিং বন্ধ করব, এসব ভাবছি। এমন সময় মিমের চিৎকার আসলো। আমি আর বন্ধুরা দৌড়ে মাঠের মাঝখানে গেলাম। মিমের চিৎকার পেয়ে আমি আর আমার বন্ধুরা মাঠের মাঝখানে দৌড়ে গেলাম। আমরা গিয়ে দেখি মিমের সাথে কয়েকজন ছেলে মিসবিহেভ করছে। সেই ছেলেরা আর কেউ নয়, সেই গ্যাংয়ের ছেলে পোলারা। আমি সাথে সাথে রাশেদ স্যারকে ফোর্স নিয়ে আসতে বললাম, কারণ আমি জানি আজকে ফোর্স না আসলে ওরা আমার হাতে মরবে। আমি মিমের সামনে যেতেই মিম আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মিম, কি হয়েছে, কান্না করছো কেন? তুমি করে বললাম, আপনি করে বললে আমি এখানে কিছুই করতে পারবো না। মিম আমাকে ছেড়ে দেয় আমার মুখে তুমি কথা শুনে। কি হলো বলো? আমি কলেজে ঢুকতেই ওরা আমার সামনে পথ আটকায়। ওরা আমাকে আগেও জ্বালিয়েছে, ভাইয়ের জন্য আমার কিছু করতে পারিনি, কিন্তু আজকে আমাকে ওদের বসকে কিস করতে বলে। আমার এই কথা শুনে মাথায় রাগ উঠে গেল। এই তোদের বসকে? আমি বস, কোনো সমস্যা? এই তুই ওই নতুন ছেলে না, কয়েকদিন এসেই বেশি বার বেড়ে গেছিস। তুই ওর কে রে? আমি কোনো কিছুর উত্তর না দিয়ে ওদের বসের পেটে একটা ঘুষি দেই, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো কলেজ হা হয়ে গেছে, কারণ ওদের বিরুদ্ধে কথা বলার কারো সাহস নেই, আর আমি সোজা ঘুষি দিলাম। আরও কয়েকটা ছেলে আমার সামনে এলো। আমি একটি ছেলের পা বরাবর লাথি দেই, আর সে মাটিতে বসে যায়। আরেক ছেলে মাথায় ঘুষি দেই। ওদের বস দাঁড়াতেই আবার ওর বুকে লাথি দেই, আর সে ছিটকে কলেজের গেটের কাছে গিয়ে পড়ে। আমি একা নই, আমার সাহস দেখে আমার বন্ধুরাও ইচ্ছে মতো মারপিট করছে।
ওদের এতদিনের সব রাগ মেটাচ্ছে। সবাইকে সাইজ করার পর আমি মিমের হাত ধরে ওদের বসের কাছে গেলাম। মিম, ওকে এমন শাস্তি দাও যাতে সে আর কোনো মেয়েকে অসম্মান না করতে পারে। মিম সাথে সাথে ওর পা দিয়ে ওদের বসের মিডিল স্টাম্পেল উড়িয়ে দেয়। বুঝতেই পারছেন কি ব্যথা, সে মাটিতে ছটফট করতে থাকে। তখনই রাশেদ স্যার তার ফোর্স নিয়ে এসে পড়ে, সবাইকে অ্যারেস্ট করে। প্রিন্সিপালও আমাদের কাছে এলো। সব ছাত্রছাত্রী এবং শিক্ষকদের বলছি, এই যে গ্যাংকে ধরা হয়েছে তাদের ব্যাপারে সবাই জানেন, কিন্তু কেউ কোনো অ্যাকশন নেয়নি। রাকিব এই কলেজে এসেছে এই গ্যাংকে ধরতে। না, রাকিব কোনো পুলিশ নয়। আমি রাহিদ স্যারকে পার্সোনালভাবে র্যাগিং গ্যাংয়ের সম্পর্কে বলেছি, তাই তিনি রাকিবকে এই কলেজে পাঠিয়েছি। রাকিব, তোমাকে অনেক ধন্যবাদ। না স্যার, এতে ধন্যবাদের কিছু নেই। স্যার সবাইকে নিয়ে চলে গেল। তুই কি সত্যি চলে যাবি? কি করব বল, আমরাও তো সামনে এক্সাম। তবে সবাই প্রমিস কর, আমরা একসাথে একই ভার্সিটিতে অ্যাডমিশন নিব। তার বলতে হয়, তা কবে যাবি? সম্ভবত 2 দিনের মধ্যেই। ভালো থাকিস, দেখা হবে। আর তাছাড়া আমার নাম্বার তো আছেই তোদের কাছে। আমি স্যারের বাসায় চলে গেলাম। মিম আগেই চলে গিয়েছে। স্যার, তাহলে আমাকে এবার যেতে হবে। এভাবে তো তোমাকে যেতে দেবো না। ঠিক বুঝলাম না স্যার। মানে আজকে নয়, আরো একদিন থাকবে। কাল সকালে ব্রেকফাস্ট করে যাবে, এটা আমার ফাইনাল কথা। আর তাছাড়া আবার তো দেখা হবেই। আমি সাথে গেলাম। বিকেলের সময় সাত থেকে এলাকাটা অনেক সুন্দর দেখায়। এমন সময় মিম আসলো। আপনি কি সত্যি কালকে চলে যাবেন? হ্যাঁ, আমার তো কাজ শেষ এই জায়গায়। আমাকে তো আর কেউ ভালোবাসে না যে থেকে যাব। আর সেই সময় তুমি করে কথা বলার জন্য সরি। আপনি আমার বড়, আপনি আমাকে তুমি করেই বলবেন, সমস্যা নেই। আর কে বললো আপনাকে কেউ ভালোবাসে না? রিমির বান্ধবীর সাথে তো আপনার রিলেশন আছে। আরে সেটা তো রিমি একটা প্র্যাঙ্ক করেছিল। কি মজা করেছিল? রিমিকে তো আমি ছাড়বো না। কি হলো, কিছু বলো। আপনার কিরকম মেয়ে পছন্দ? দেখতে সুন্দর না হলেও মনের দিক দিয়ে পবিত্র হতে হবে, যে আমাকে অনেক ভালোবাসবে। আমার রাগ অভিমান হলে সে আমার সব রাগ অভিমান ভাঙাবে। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? কেমন লাগবে, আবার যেমন লাগার তেমনই লাগে। ও, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি চুপ করে তাকিয়ে আছি। আমি এই কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। কি হলো বলেন? কি বলবো? আমাকে কি আপনার ভালো লাগে? আমি কি হ্যাঁ বলবো নাকি বলবো না? আচ্ছা, একটু ঢং করি। ভালো লাগা আর ভালোবাসা এক নয়। আমার প্রতি আপনার অ্যাট্রাকশন, আরেকটি হলো লাভ। দুইটা আলাদা জিনিস। হয়েছে, আর বলতে হবে না। আমি সব বুঝে গেছি। আমার সাথে আর কথা বলতে হবে না। এই বলে মিম কান্না করতে করতে চলে গেল নিচে। আরে আমার কথা তো শোনো। যা, চলে গেল। এবার কি করি? কিছু তো একটা করতে হবে। কিভাবে ওর রাগ ভাঙি? আমি রিমির কাছে গিয়ে রিমিকে সব কিছু বললাম। ভাইয়া, তুমি একসেপ্ট কেন করলে না? একসেপ্ট করলেই তো হতো। আমি ভাবলাম একটু ইয়ার্কি করা যাক। এই কয়েকদিনে আমাকে যে ইগনোর করেছে সেই সময় তো আমি কষ্ট পেয়েছিলাম, তাই আর কি। হয়েছে, এবার কিছু তো একটা করতে হবে। তোমার তো লাভ এক্সপিরিয়েন্স অনেক, তুমি বলো। আমার বব তো হীরার মতো আমাকে প্রপোজ করেছিল, তুমি কিভাবে করবে? তা আমাকেই ভাবতে দাও। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, কিন্তু মিমের কোনো দেখা পেলাম না। তাই রিমিকে জিজ্ঞেস করলাম যে মিম কোথায়। ভাইয়া, আপু তো সকাল সকাল কলেজে চলে গেছে। দেখে তো মনে হলো আপু সারা রাত ঘুমোতে পারেনি, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হয় সারা রাত কেঁদেছে। আজকে যা করার তা আমাকেই করতে হবে। তা কি করবা আপু? তা তো এখন বলা যাবে না। আজকে তোমার আপু আসলে জিজ্ঞেস করো। আমি এখন গেলাম, ভবিষ্যতে আবারও দেখা হবে। ওকে ভাইয়া। তারপর আমি আমার বাইক নিয়ে সোজা কলেজ চলে গেলাম। এখনো ক্লাসের সময় হয় নাই, তাই এখন গেলাম। আমি বাইকটা সোজা মিমের সামনে নামালাম। মিমের বান্ধবীরাও ছিল মিমের সাথে, আমার বন্ধুরাও ছিল। আমি বাইক থেকে নেমে মিমের সামনে হাঁটু গেড়ে বসে একটি গোলাপ ফুল হাতে নিয়ে বললাম, আমি যেদিন তোমায় প্রথম বেলকানিতে দেখেছিলাম সেই দিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি মনে মনে ভাবতাম তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। আমি তোমার আশেপাশে থাকার একটা সুযোগ খুঁজছিলাম, যেটা তোমার ভাইয়া আমাকে দেয়। ফলাফলস্বরূপ আমি তোমার আশেপাশে থাকতে পারি। এই কয়েকদিনে তোমার প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে যায়। আমি ভাবতে থাকি আমার কাজ শেষ হলে আমি তোমাকে আমার ফিলিংস জানাবো, কিন্তু হঠাৎ করে তুমি আমাকে প্রপোজ করায় আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু এখন আমি বুঝেছি তুমি আমাকে সত্যি ভালোবাসো। তাই আজ আমি তোমাকে বলছি, তুমি কি হবে আমার ভালোবাসার সঙ্গী?
তুমি কি হবে আমার ভালো রাখার খারাপ সময়ের সঙ্গী? আমার রাগ অভিমান হলে তুমি কি হবে আমার সব রাগ অভিমান ভাঙার কারণ? তুমি কি হবে আমার ড্রিম গার্ল? তুমি কি হবে আমার স্বপ্নের রাজকুমারী? ভীম আমার কথা শুনে দাঁড়িয়ে আছে পাথরের মতো। মনে হচ্ছে আমার কোনো কথা ওর কানে ঢুকছে না, যেখানে পুরো কলেজ স্টুডেন্টস থেকে টিচার্সরা আমার দিকে তাকিয়ে আছে। আর বলতে পারবো না, গলা ব্যথা হয়ে গেছে। একসেপ্ট করলে করো, না হলে আমি রিমির বান্ধবীর কাছে গেলাম। সে কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করছে। যেই আমি উঠে চলে যাব, রিমি আমার কাছে থেকে গোলাপ ফুল কেড়ে নিয়ে আমাকে জড়িয়ে ধরে। হয়তো আমি জানতাম যে এমনটাই হবে। হ্যাঁ, আমি হব তোমার স্বপ্নের রাজকুমারী। আর যা যা বললে সব হব। আমার অত কিছু মনে নেই। কোথায় যাবে? এক পাও এগিয়ে দেখো, তোমার পা ভেঙে রেখে দিব। আমি যাব না, কিন্তু এখন আমাকে ছাড়ো, সবাই দেখতেছে। মিম আমাকে ছেড়ে দেয়। আমি বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। কলেজ শেষে মিমের সাথে ঘুরে আমি আমার বাসার জন্য রওনা দিলাম। আর এদিকে প্রিন্সিপাল আজকের সমস্ত ঘটনা রাশেদ স্যারকে ফোন করে সব বলে দেয়। খালা শালা খুবই কারো সুখ সহ্য হয় না। রাশেদ স্যার যে আমাদের রিলেশনের ব্যাপারে জানে তা আমরা জানি না। আমি বাসায় গিয়ে আম্মু আব্বুর সাথে কথা বলি বিভিন্ন বিষয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ছেলে সুস্থ অবস্থায় ফিরে এসেছে। আম্মু আমার আবার কি হবে? কারো সাহস আছে নাকি যে তোমার ছেলেকে টাচ করবে? হয়েছে, যা ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক জার্নি করলি, এখন তো রেস্ট নিতেই হবে। আমি রুমে গিয়ে রেস্ট নেই। বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম, মানে আমার এলাকার প্লাস কলেজের বন্ধুরা। অনেকদিন তাদের সাথে যোগাযোগ হয় না। আমি তাদের কাছে গেলাম। সবাই মনে হয় ভূত দেখতেছে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছে। কিরে তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখতেছিস? তখন আমার বন্ধু রাহুল বলল, না, দেখতেছি তুই কি আমাদের সেই বন্ধু যে কিছুদিন আগে মিস ইন্ডিয়া হয়ে গেলি আবার ফিরে এলি? না, আমি মিস্টার বাংলাদেশ হয়ে গিয়েছিলাম। আরে তুই মিস্টার বাংলাদেশ বা মিস্টার ইন্ডিয়া যাই হোস না কেন, তোকে তো লাল লাইটে দেখতে পেতাম, কিন্তু তোকে তো কোনো আলোতেও দেখা পেলাম না। সেদিন আমাদের সাথে আড্ডা দিয়ে গেলি আর আজকে আসলি। পরের দিন তোকে ফোন দিলাম, সারাদিন কিন্তু ফোন সুইচ অফ বলে। কলেজেও গেলি না, স্যার ম্যাডাম সবাই টেনশন করছে। আবার তুই হলি মিস্টার টপার, একটু তো তাদের টেনশন হবে। কয়েকদিন পর এক্সাম শুরু হবে, সেটা তো মনে আছে নাকি? তাও ভুলে গেছিস? আরে আমি এই এলাকায় থাকলে তো তোদের বলবো। আর আমার মোবাইল ভেঙে গিয়েছিল, কিন্তু 2 দিন পর আব্বু নতুন মোবাইল কিনে দেয়। আর এই কয়েকদিনে যেভাবে গেছে তোদের বলে বোঝাতে পারবো না। তখন আমার আরেক বন্ধু শ্রাবন্তী। তোর কথাবার্তা তো সুবিধার মনে হচ্ছে না। কিরে, প্রেমে টেমে পড়লি নাকি? কে রাকিব প্রেম করবে? হাসালি। রাকিব তো মিস্টার নিরামিষ মেয়ে দেখলে 100 হাত দূরে থাকে। আরে আমার কথা তো শোন, শ্রাবন্তী যা বলছে তাই সঠিক। মানে আমাদের বন্ধু সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে? কিন্তু কিভাবে, কি হলো আমাদেরও একটু খুলে বল। তাহলে শোন, যেদিন তোদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল সেদিন, এরপর সব থেকে A to Z সব কিছুই বললাম। দেখলি তোরা রাকিব কত বড় বাটপার! শালা এতদিন শ্বশুর বাড়ি মজা নিয়ে আসলো, আর আবার বিয়ে আগে আমাদের জানানোর প্রয়োজনে মনে করলো না। আরে বললাম তো, রাশেদ স্যার আমাকে মিশনে পাঠিয়েছিল, তাই তোদের সাথে যোগাযোগ করতে পারেনি। তাহলে এবার ট্রিট দে। বললেই তো হয় ভিক্ষে দে। আমি তোর কাছে ভিক্ষা কবে চাইলাম? আরে বললি না যে ট্রিট দে? ভিক্ষার আধুনিক নাম হলো ট্রিট, বুঝলি? আরে কথা বলার আগে একজন লোক আমাদের সামনে এলো, দেখতে বডিগার্ডের মতো। এখানে রাকিব কে? জি আমি রাকিব, কোনো সমস্যা? আমাদের স্যার আপনাকে ডেকেছে। আপনার স্যারকে? আমি তো তাকে চিনি না। এই তো কিছু বলতে পারবো না, আপনাকে আমাদের সাথে যেতে হবে। মানে আপনার সাথে আরো লোক আছে? আমি যদি না যাই? লোকটি সাথে সাথে বন্দুক বের করলো। আমার বন্ধুরা সবাই ভয় পেয়ে যায়। আমি এখন কিছু করতে গেলে তাদের ক্ষতি হয়ে যাবে, তাই যা করতে হবে তা ঠান্ডা মাথায় করতে হবে। তোরা ভয় পাস না, আমি দেখছি ব্যাপারটা কি। চলুন দেখে আসি কে আপনার বস আর আমার কাছে কি চাই। আমি তার সাথে গিয়ে একটা গাড়িতে উঠলাম। মোট 6 জন লোক, সবাইকে দেখতে বডিগার্ডদের মতো। গাড়ি একটা বাড়ির সামনে থামলো। এলাকার পাশেই বাড়িটি, নির্জন এলাকা। আমি ভিতরে ঢুকলাম। আমি বসে পড়লাম। চারিদিকে অন্ধকার। একটা একটা করে লাইট চালু হতে লাগলো। আমি সামনে তাকিয়ে দেখি আমার সামনে একজন বসে আছে। সে আর কেউ নয়, বরং রাশেদ স্যার। আমি সামনে তাকিয়ে দেখি রাশেদ স্যার সোফায় বসে আছে।
আমি তো অবাক হয়েছি, কারণ রাশেদ স্যার আমার দরকার হলে ফোন দিবে, এইভাবে কিডন্যাপ করে নিয়ে আসবে না। তাহলে কি আমার আর মিমের রিলেশন সম্পর্কে জেনে গেছে? আমাকে দেখে অবাক হচ্ছ? স্যার, এসবের মানে কি? আমাকে কেন এইভাবে ধরে নিয়ে এসছেন? আমাকে ফোন দিলেই তো হতো। কুল ডাউন রাকিব, আমি তোমাকে যেসব কথা বলবো সেসব কথা মোবাইলে বলা যাবে না। কি কথা স্যার? আমি জানি যে তোমার আর মিমের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। সেদিন প্রিন্সিপাল স্যার আমাকে তোমার আর মিমের কথা সব বলে দিয়েছে। শালা টাকলা প্রিন্সিপাল, তোর কলেজের জন্য এত কিছু করলাম আর তুই আমাকে এইভাবে বাস দিলি? কি হলো, কথা বলছো না কেন? আমি আর কি বলবো স্যার, আপনি এখন বলেন যে মিমকে ভুলে যাও, না হলে আমাকে এখানে মেরে ফেলবেন। স্যার, আপনি ভালো করেই জানেন যে আমি এইসব কথাই ভয় পাই না। আমি মিমকে অনেক ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। আর রাকিব, তুমি তো দেখি অনেক দূর পর্যন্ত ভেবেছো। তোমার ভাবনা সম্পূর্ণ ভুল। আমি বলবো মিমের জন্য তুমি পারফেক্ট। তুমি মিমকে খুশি রাখতে পারবে। আমি ভেবাচাকে খেয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম যে স্যারের বডিগার্ডদের সাথে আমাকে ফাইট করতে হবে, কিন্তু স্যার তো আমাকে সহজেই মেনে নিয়েছে। স্যার, আপনি কি সত্যি বলতেছেন? মানে আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? রাকিব, লিসেন কেয়ারফুলি। আমি আজকে মিমের থেকে সব শুনেছি, কিভাবে কি হয়েছে। আমি তোমাদের নিয়ে অনেক খুশি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? এখন থেকে স্যার না, ভাইয়া বলবা। ঠিক আছে স্যার, আই মিন ভাইয়া। গুড। দেখো রাকিব, তোমরা এখন অনেক ছোট। কিছুদিন পর তোমাদের ইন্টার ফাইনাল এক্সাম, মিমেরও ফাইনাল এক্সাম হবে 1 বছর পর। মিম এখনো ছোট। এখন যদি তোমরা রিলেশনে জড়িয়ে থাকো তাহলে তোমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তোমাদের হায়ার এডুকেশন পড়াও রয়েছে। ভাইয়া, আমি বুঝতে পেরেছি আপনি কি কথা বলতে চাইতেছেন। এই কথা আমার মাথাতেও এসছে। আমি দেখছি ব্যাপারটা। ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমাদের কেরিয়ারের কোনো ক্ষতি হবে না। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। সেদিনের মতো বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। শরীরটা অনেক ক্লান্ত ছিল। আমাকে এবার পড়ালেখা করে অনেক বড় কিছু হতে হবে। সকালে ঘুম থেকে উঠে মোবাইলে দেখি 100টা প্লাস মিসড কল। সব কয়টা মিমের ছিল। মোবাইল রাতে সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি। সাথে সাথে মিমকে কল ব্যাক করলাম। রিং হয়ে কেটে গেল। পরপর 4বার কল দেওয়ার পর মিম কল রিসিভ করলো। এত কিসের ব্যস্ততা যে কল রিসিভ করতে এত সময় লাগে? তুমি তো মাত্র 5বার কল দিলে, আর আমি রাত থেকে 112বার কল দিয়েছি। আসলে মোবাইল সাইলেন্ট ছিল, আর রাতে তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ গতকাল শরীর অনেক ক্লান্ত ছিল। হয়েছে, আর বলতে হবে না। এখন বলো, ব্রেকফাস্ট করেছো? না, মাত্র উঠলাম। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আজ আমি তোমার সাথে সারাদিন ঘুরে বেড়াবো তোমার এলাকায়। তোমার কলেজ নেই যে আমার সাথে ঘুরবে? আরে, আমাদের কলেজে তো আজকে ইন্টার ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা বিদায় অনুষ্ঠান করছে, তো আজকে ফার্স্ট ইয়ারের ছুটি। ওহ শিট। কেন, কি হয়েছে? আরে, আমাদের কলেজেও তো অনুষ্ঠান হবে আর আমাকে সেখানে যেতে হবে। তো আমি কি করব? তোমার ঘোরার প্ল্যান অন্যদিন করলে হয় না? না, আমার আর সময় হবে না। আজকে মানে আজকেই ঘুরতে যাব, নাহলে ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে, তুমি সকাল 10টার দিকে এখানে আসো। আমি আমার বন্ধুদের সাথে তোমার সাথে দেখা করে দিব। ঠিক আছে, কিন্তু আমি কিভাবে আসব? কেন, রাশেদ ভাইয়া তো তোমার জন্য একটা গাড়ি রেখেছে। কিন্তু 1 মিনিট, এই কয়েকদিন তুমি ভাইয়াকে স্যার বলে ডাকতে, কিন্তু আজকে হঠাৎ ভাইয়া বলে ডাকা শুরু করলে। এই রে, গতকালকের কথা তো মিমকে বলা যাবে না। আসলে রাশেদ ভাই গতকালকে আমাকে ফোনে বলল যে তাকে ভাইয়া বলে ডাকতে, কারণ সে তো জানে যে আমাদের মধ্যে রিলেশন আছে। ও, কিন্তু আমি গাড়ি ব্যবহার করলে তোমার সাথে তো ঘুরতে পারবো না। ভাইয়ার ড্রাইভার তো একটা সিসিটিভি ক্যামেরা। ঠিক আছে, তুমি বাসে করে আসবে আর এই অ্যাড্রেসে আসবে। আমি তোমাকে পিক করে নিব। ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে কলেজে অনুষ্ঠান প্লাস গার্লফ্রেন্ড আসবে, তাই হিরোর মতো করে সেজে নিলাম। বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিমের আসতে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। আমি কলেজে বাইক পার্কিং করলাম। কলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি বন্ধুদের কাছে গেলাম। কিরে দোস্ত, কালকে কোথায় গেলি? কাদের সাথে গেলি আর কেনই বা গেলি? কিছু তো বল। আরে, একটা করে বলতে দে, তারপর সবকিছু ওদের বললাম। তোরা তো দেখলি, ভাগ্য অনেক ভালো রে। শ্বশুরবাড়ির লোকজন তোকে মেনে নিল, তারপর বিয়ের আগেই শ্বশুরবাড়ি গিয়ে থেকে আসলি। তোর মতো ভাগ্য কয়জনের জোটে? তা তো বটেই। আচ্ছা, সব বাদ দে। আজকে এখানে মিম আসবে। গতকালকের কথা কেউ তুলবি না মিমের সামনে। আচ্ছা দোস্ত, আমরা কেউ গতকালকের কথা বলবো না, কিন্তু তোর গার্লফ্রেন্ড কোথায়?
তাকে দেখার সৌভাগ্য কি আমাদের হবে না? কেন হবে না? অবশ্যই হবে। আমি মিমকে ফোন দিলাম। মিম, তুমি কোথায়? আমি তোমাদের কলেজের সামনে এসে পড়েছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। আমি ফোন কেটে দিলাম। দোস্ত, তোরা থাক, আমি মিমকে নিয়ে আসছি। আমি কলেজের বাইরে গেলাম, দেখলাম মিম এসে পড়েছে। মিমকে আজকে অনেক সুন্দর লাগছে। মিম একটা নীল শাড়ি পরেছে, দেখতে একদম নীল পরীর মতো লাগছে। কি হলো, এভাবে কি দেখছো? তোমাকে। আমাকে মানে? তুমি এইভাবে কেন সেজেছো? কেন, সুন্দর লাগছে না আমায়? অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তোমার উপর যদি কারো নজর লেগে যায়, তোমার উপর কারো নজর লাগতে দিব না। ঢং হলে আসো, তোমার কলেজটা ঘুরে আসি। চলো। আমি আমার বন্ধুদের সাথে মিমের পরিচয় করিয়ে দিলাম। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সব শিক্ষকরা ভাষণ দিচ্ছে, যে আমার অসহ্য লাগছে। আমি মিমকে আমাদের কলেজ ঘুরিয়ে দেখাচ্ছি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে, সবাই নাচ গান করছে। এমন সময় স্টেজ থেকে এমন একটা অ্যানাউন্সমেন্ট হলো যা শুনে আমি অবাক হয়ে গেলাম। এমন সময় স্টেজে স্যার অ্যানাউন্স করলো আজকের অনুষ্ঠানে গান গেতে আসছে ইন্টার সেকেন্ড ইয়ারের রাকিব হোসেন। এই অ্যানাউন্স শুনে আমি অনেক অবাক হয়েছি, কারণ আমি গান নাম দিইনি। রাকিব, তোরা তো অনেক ভালো গান গাইতে পারে। কিন্তু আমি তো গানে নাম দেইনি। তুই না দিলে কি, আমরা দিয়েছি। শালারা, তোরা কি আমার শত্রু নাকি বন্ধু? এমন করে কেন বলছো? আমি শুনতে চাই তোমার গান। কিন্তু আমি তো প্রস্তুতি নিইনি গান গাওয়ার জন্য। তোর প্রস্তুতি লাগবে না, তুই যা তো। স্টেজে তোর নাম ডাকছে বারবার। কিন্তু আমার গান গেতে গিটার লাগবে, যা আমি নিয়ে আসিনি। সমস্যা নেই দোস্ত, আমার গিটার নেই। তার মানে তোরা একেবারে প্রস্তুতি নিয়েই এসছিস? তা আবার বলতে? আমি গিটার নিয়ে স্টেজে চলে গেলাম। এই গানটা আমার এক প্রিয়জনকে ডেডিকেট করা। সবাই আমার গান শুনে হাতে তালে দিচ্ছে, সবাই প্রশংসা করছে। আমি স্টেজ থেকে নামলাম। আমি তো জানতাম না যে তুমি এত ভালো গান গাইতে পারো। এই টুকটাক গান গাই, সেটা তেমন কোনো কথা না। অনুষ্ঠানে প্রায় শেষের দিকে এমন সময় আমার মোবাইলে ফোন আসলো। হ্যাঁ মিলন, বল, কি খবর তোর? তুই আমার নাম্বার মনে রেখেছিস তাহলে? আরে তোদের কি ভোলা চাই? তা আজকে তো আমাদের কলেজের অনুষ্ঠান হচ্ছে, তুই আসবি না? আমাদের কলেজে তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমি যেতে যেতে তোদের কলেজে কি অনুষ্ঠান থাকবে? আরে ভাই, অনুষ্ঠানের পরোয়া কে করে? আমরা তো আড্ডা মারবো, মজা করব। ঠিক আছে, আমি মিমকে নিয়ে আসতেছি। মিমই কি তোর সাথে আসে নাকি? আমাদের কলেজটা অনুষ্ঠান শেষ। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। ফোন কেটে দিলাম। কে ফোন দিয়েছে? তোমাদের কলেজ থেকে আমার বন্ধু মিলন। ও, মিলন ভাইয়া, তা কি বললো? এখন তোমাদের কলেজ যাব, অনেকদিন ওদের সাথে দেখা হয় না। তুমিও আমার সাথে আসো, কলেজ থেকে তোমাকে বাড়িতে পৌঁছে দিব। ঠিক আছে। আমি বন্ধুদের বিদায় জানিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমার আগের কলেজের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর কলেজে পৌঁছলাম। বাইক পার্কিং করে কলেজের ভিতরে গেলাম। বন্ধুরা সবাই আড্ডা দিতেছে। আমি সামনে যেতেই সবাই আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। শালার গার্লফ্রেন্ড পেয়ে আমাদের তো ভুলেই গেছিস। না রে, এমন কিছুই না। এমন কিছু না হলে আমাদের সাথে যোগাযোগ তো করতে পারতি। তোরা তো 2-1 জন বাদে সবাই অফলাইনে থাকোস। আরে বাদ দে এসব কথা, চল বাগানের দিকে যাই, সেখানে গিয়ে আড্ডা দে। মিম যাবে তো আমাদের সাথে? অবশ্যই যাব ভাইয়া। কেন রে মিম, তোর বয়ফ্রেন্ডকে আমরা খেয়েই ফেলবো নাকি? আরে ওকে জ্বালাচ্ছিস কেন রে? তাছাড়া মিমের বান্ধবীরাও আছে বাগানে, ওরা কি করছে? তোর কি একটাই বয়ফ্রেন্ড আছে, তোর বান্ধবীদের নাই? সবাই হেসে উঠল। সারাদিন সবার সাথে আড্ডা দিলাম, সবাই সিদ্ধান্ত নিলাম যে এক ভার্সিটিতে আমরা ভর্তি হব। মিমকে তার বাড়ির সামনে রেখে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি পড়তে বসলাম, সামনেই পরীক্ষা। রাতে মিম ফোন দিল। আমি ইচ্ছে করে ফোন সাইলেন্ট করে রেখে দিই। আমাকে পড়ালেখা করে কিছু একটা করতে হবে, পরে মিমকে বুঝিয়ে বলা যাবে। এখন বুঝবে না। পড়া শেষ করতে করতে রাত 12টা বেজে গেল। মোবাইলে দেখলাম মিমের 46টা মিসড কল। একটা মেসেজ দিলাম যে সামনে পরীক্ষা, তাই জন্য হয়তো এই কয়েকদিনে দেখা হবে না, কিন্তু ফোনে কথা বলার চেষ্টা করব। আমি জানি যে মিম অভিমান করবে, কিন্তু এতে আমার কিছু করার নেই। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়েকদিনে মিমের সাথে 3-4 বার কথা হলেও আজকে থেকে পরীক্ষা শুরু। পরীক্ষা শেষ হতে হতে কিছুদিন চলে গেল। এই কয়েকদিনে মিমের সাথে একবারও কথা হয়নি। আমোস ইচ্ছে করেই ফোন ধরিনি, কারণ ওর সাথে কথা বলে দেখা করতে মন চাইবে। প্রতিটি পরীক্ষা ভালো হয়েছে, আশা করি A+ পাবো।
বাসায় গিয়ে বন্ধুদের ফোন দিয়ে একটা ভার্সিটিতে চয়েস করলাম, যেখানে আমার সব বন্ধুরা ভর্তি হব। লাঞ্চ করে মিমকে ফোন দিলাম, কিন্তু ধরলো না। আবারও ফোন দিলাম, কিন্তু ধরছে না। অনেকবার ফোন দেওয়ার পর যখন ধরলো না, তখন ভাবলাম রাশেদ ভাইকে ফোন দেওয়া যাক। এখন রাশেদ ভাইয়ার মোবাইলে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, কি খবর তোমার? ভাইয়া খবর তো ভালো, আজকে এক্সাম শেষ হলো, সব পরীক্ষা ভালো হয়েছে। এই কয়েকদিনে মিমের সাথে কথা বলিনি, তাই ভাবলাম মিমকে একবার ফোন দেই, কিন্তু মিম বারবার ফোন দেওয়ার পরও ফোন ধরছে না, তাই আপনাকে ফোন দিলাম। তারপর রাশেদ ভাইয়া আমাকে যা বললো তাতে আমার পুরো দুনিয়াটাই উল্টে গেল। রাকিব, আসলে মিম অনেক অসুস্থ। রাশেদ ভাইয়ার কথা শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কেন ভাইয়া, কি হয়েছে? কিছু সিরিয়াস কিছু হয়নি তো? তোমার সাথে এতদিন কথা হয়নি বলে মিম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। অনেক বুঝিয়েছি যে তোমার এক্সাম চলছে, তাই কথা বলার সময় হচ্ছে না, কিন্তু সে কিছুতেই কিছু মানতে রাজি না। ভাইয়া আমাকে কিছু বলেননি কেন? আমি ভেবেছিলাম 2-3 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু অবস্থা যখন আমার হাতের বাইরে চলে গিয়েছিল, তখন আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মিম আমাকে বাধা দিয়েছে। মিম আমাকে বলল তুমি নিজের ইচ্ছায় যখন আসবে তখনই তোমার সাথে কথা বলতে। ভাইয়া মিম এখন কোথায়? রাকিব, মিম এখন বাসায় নিজের রুমে শুয়ে আছে। ভাইয়া আমি আসছি মিমের কাছে। আর রাকিব শোনো, কালকে সকালে আমি আগেই ফোন কেটে দিলাম। আমি ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে বললাম মিমের বাসার উদ্দেশ্যে। আমি আব্বু আম্মুকে কোনো মতে রাজি করলাম, রাতে রাশেদ ভাইয়ের বাসায় থাকবো। রাশেদ ভাইয়ের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আমাকে দারুণ চিনে, তাই বাধা দিল না। আমি বাইক পার্কিং করে দরজায় কলিং বেল বাজালাম। কলিং বেল বাজার সাথে সাথে কাজের বুয়া দরজা খুলে দিল। আমি সোজা মিমের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি মিম বিছানায় ঘুমাচ্ছে। রাশেদ ভাই আর ভাবি আমার আসার খবর পেয়ে রুমে আসলো। রাকিব, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। মিম অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এখন কিছু না খেলে অনেক অসুস্থ হয়ে যাবে। ম্যাম আপনি? আমাকে ভাবি বলে ডাকতে পারো, আমি সব জানি। ভাবি আপনি খাবার নিয়ে আসেন, আমি দেখি মিমকে খাওয়াতে পারি কিনা। ঠিক আছে। ভাবি কিছু খাবার আমার কাছে দিয়ে ভাইয়া আর ভাবি রুম থেকে চলে গেল। আমি মিমের কাছে গেলাম। এই কয়েকদিনে অনেকটাই শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি মিমকে ডাক দিলাম, কিন্তু মিম কোনো সাড়াই দিচ্ছে না। মিম উঠো, দেখো আমি এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, উঠো না, দেখো আমি খাবার নিয়ে এসেছি। মিমের ঘুম ভাঙছে। মিম চোখ খুলে অবাক হয়ে গেছে, হয়তো আশা করেনি যে আমি আসবো। কি অবাক হয়েছো? আমাকে এবারে মতো ক্ষমা করে দাও। আপনি এই জায়গায় কেন এসেছেন? চলে যান আমার রুম থেকে। বুঝেছি, আমার বাবু শোনার রাগ হয়েছে, প্লিজ আমাকে এবারে মতো ক্ষমা করে দাও। এই দেখো আমি কান ধরেছি। কে আপনার হবু শোনো? আর আমার রাগ হলে আপনার কি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার পরীক্ষা ছিল তাই তোমার সাথে কথা বলতে পারিনি। পরীক্ষা ছিল তাতে কি হয়েছে? তুমি একাই প্রেম করো নাকি? তোমার বন্ধুরা কি প্রেম করে না নাকি? হয়তো করে, কিন্তু তুমিও একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া তুমি কেন খাবার খাওনি আগে সেটা বলো। আমার ইচ্ছা, তাতে আপনার কি? আমার বুঝি কিছুই না, আমার বাবু সোনাটা না খেয়ে থাকবে আর অসুস্থ হয়ে যাবে, এটাকে আমি মানতে পারি? আমি আপনার হবু শোনে না, বুঝলেন? আর এখনই আপনি আমার রুম থেকে বের হন। আমি যদি না যাই? তাহলে আমি চিৎকার করব। তুমি চিৎকার করলেও কিছু হবে না, কেউ আসবে না, কারণ সবাই আমাদের ব্যাপারে জানে। ও নো। এখন খাবার খেয়ে নাও পিচ্চি বাবুর মতো। নো, নেভার। ওহ, খাবে কিভাবে? ঘুম থেকে উঠলে এখনো তো ফ্রেশই হলে না, যাও কি ফ্রেশ হয়ে নাও। কোন গাধার চক্করে পড়লাম? কেন, আবার কি হয়েছে? আমি এই দুর্বার শরীর নিয়ে ঠিক করে বসতে পারছি না, আর তুমি আমাকে ফ্রেশ হতে যেতে বলছো? ওহ, এই ব্যাপার। এটা বলেই আমি মিমকে কোলে তুলে নিলাম। মিম ছটফট করছে, কিন্তু অসুস্থ শরীর নিয়ে বেশি ছটফট করতে পারছে না। আমি মিমকে ওয়াশরুমে রেখে বাইরে দাঁড়িয়ে থাকলাম। মিম ফ্রেশ হওয়ার পর আমি আবারও মিমকে কোলে তুলে বিছানায় বসালাম। এখন খেয়ে নাও। খাবো না আমি। প্লিজ এবারে মতো ক্ষমা করে দাও। না, কখনো না। এই বলে চিৎকার করবে এমন সময় আমি আমার ঠোঁট দিয়ে মিমের মুখ বন্ধ করে দিলাম। মিম তো অসুস্থ শরীর নিয়ে কিছুই করতে পারছে না। মিম ভাবতেই পারেনি যে আমি ওকে লিপ কিস করব। প্রায় 5 মিনিট পর ছাড়লাম মিমকে। মিমের চোখ বড় বড় হয়ে গেছে। রাগ কমেছে এখন? এখন খেয়ে নাও, না হলে আবার শুরু করব। না না, আমি খাচ্ছি। না না, আমি খাইয়ে দিব। তারপর আমি মিমকে খাইয়ে দিলাম নিজের হাতে। হয়েছে, এখন শুয়ে থাকো। না, আমি ঘুমালে তুমি আবার চলে যাবা। না না, আমি কোথাও যাব না।
আমি তোমার ভাইয়ার সাথে কিছু কথা বলে আসবো শুধু। ঠিক আছে, কিন্তু কোথাও যাবে না, আজকে অনেক গল্প করব। জো হুকুম মেরি রানী। আমি খাবারের প্লেট নিয়ে নিচে এলাম। রাকিব, মিম কি কিছু খেয়েছে? ভাইয়া প্লেট দেখেই বুঝে নিন। আচ্ছা তাহলে খেলো। এখন থেকে আমার ননদের খেয়াল রাখার মানুষ আছে, এখন আর আমাদের দরকার নেই। সবাই হেসে দিল। এইভাবে কিছুদিন চলে গেল। আমার রেজাল্ট বের হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার সব বন্ধুরাও এক ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমার আর মিমের সম্পর্ক অনেক গভীর হয়েছে, কিন্তু আমাদের এই ভালোবাসা আর বেশি দিন স্থায়ী রইল না। এক অবিশ্বাসের দেওয়াল আমাদের সম্পর্কের মাঝে তৈরি হয়ে গেল। আমাকে শেখাতে এসো না। আমি কিছুদিন থেকে খেয়াল করছি যে তুমি আমাকে ইগনোর করছো, আর এখন তোমার রুমে মেয়ে মানুষের এই ফুর্তি করছো। কি আজে বাজে কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। একটু আগে তোমার রুমে কোন মেয়েকে নিয়ে এসেছিলে? তা আমি তোমাকে বলতে বাধ্য না। তার মানে আমি যা বলছি তাই সত্যি হিসাবে আমি মেনে নিব? তুমি আমাকে অবিশ্বাস করতে পারো না এভাবে। আমি কি পারি আর না পারি তা তোমাকে দেখতে হবে না। আমি তোমার রুম থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনেছি। তুমি তাকে তোমার সাথে সেক্স করার জন্য জোর করছিলে, আর মেয়েটি কান্না করে যাচ্ছিল। কখনো কখনো আমরা যা দেখি তা সঠিক হয় না, আর তুমি তো মাত্র কানে শুনেছো, এসব সত্যি না।